আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই যে আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? জি আছি, আগের চেয়ে একটু ভালো আছি। বাজার তো একটু ভালো হচ্ছে। কিন্তু আইটেম ওয়াইজ আর কি, গতকাল তো বেশ ভালো একটা মার গেছে তারা। ওই যে, আমাদের দেশে কোম্পানিগুলো ভালো ব্যবসা করতে পারতেছে না বিজনেস স্ট্যান্ডার্ডে। দুই তিন দিন আগে একটা নিউজ করছে, অনেক কোম্পানি অনেক মাল রয়ে গেছে, বিক্রি হচ্ছে না। এই সমস্ত কারণে শুধুমাত্র ওই ব্যাংক আর ইন্স্যুরেন্স, এই সেক্টর গুলি ইপিএস বাড়তেছে। এই সেক্টর গুলি মানে সবকটাই ভালো হইতেছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউটের ভাইয়া কি ভবিষ্যৎ ফিনান্সিয়াল ভালো না নাকি? ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের আইডিএলসি ভালো ডিভিডেন্ড দিছে। আইডিএলসি এই লেভেল থেকে তো লাভ করতে পারলে লাভের টাকা দিয়ে যে কটা হয়, 5টা হোক 10টা হোক, আইডিএলসি ওই এসআইপি আকারে করতে পারলে ভালো হবে। আর ওগুলি ইপিএস আসুক, ইপিএস আসার মতো তো আমরা ইপিএস ডিভিডেন্ড আসার মতো তো আমরা বুঝতে পারবো না যে ওরা কি লস করছে না লাভ করছে। যেমন ইউনাইটেড ফিনান্স আছে, আইপিজিসি আছে, কিন্তু এগুলো এখনো আমার লাভে যায়নি। তো শুধু আপনি তো তাহলে অনেক আইটি না নাকি? হ্যাঁ, শুধু আইডিএলসি লাভে আছে। আর ব্যাংক সেক্টর গুলি লাভে আছে। ব্যাংক লাভে আছে, কিন্তু ভাই আমার তো ব্যাংকে আমি ধরা। আচ্ছা যদি মার্কেন্টাইল ব্যাংক, আচ্ছা যদি আইএফএস মার্কেটের ব্যাংক। যদি মার্কেটের ব্যাংক যদি কিছু ডিভিডেন্ড দেয়, তখন ওই মানে কিছু এভারেজ করা যাবে আর কি। কিন্তু ডিভিডেন্ড দিবে কি দিবে না সেটা তো আসলে আমরা অগ্রিম বলতে পারবো না। যেমন এনসিসি ব্যাংক সাধারণত 10 থেকে 15% ডিভিডেন্ড দেয়, এবার তো তার চেয়ে বেশি দিচ্ছে। ব্যাংকের সুবিধাটা হয়েছে কি, দুর্বল ব্যাংকগুলি বন্ধ হয়ে যাওয়াতে সবল ব্যাংকগুলিতেই মানুষের আনাগোনা বা ওদের ব্যবসা বেশি। আর কোম্পানির ব্যবসা খারাপ হইলেও ব্যাংকের ব্যবসা কখনোই খারাপ হয় না। কারণ ব্যাংকের সাথে হয়তো এই প্রতিষ্ঠানের লেনদেন নাই, আরেক প্রতিষ্ঠানের নাই, হয়তো আরেক প্রতিষ্ঠানের অনেক বেশি লেনদেন আছে। আর ব্যাংকের ফর্মুলাটাই এমন, যদি তার যদি লোন যদি সে রিকভার করতে পারে, সে অবশ্যই প্রফিটে থাকবে। এটা ব্যাংকের ফর্মেটটাই হলো এরকম, সে টাকা ধার দিয়েই টাকা করবে। একটা কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে যেখানে 5% প্রফিট করতে অনেক কষ্ট হয়ে যায়, সেখানে ব্যাংক শুধুই লোন দিয়েই মানে 4% 5% প্রফিট করে ফেলে, শুধু টাকা ধার দিই। তাহলে পরে একটা কোম্পানিকে কত রকমের ঝুঁকি নিয়ে, আমাদের দেশে স্কোয়ার ফার্মা মানে একমাত্র কোম্পানি যারা পণ্য বিক্রি করে নেট প্রফিট করে 31%। আর আরেকটা ভালো কোম্পানি বেশিনা পণ্য বিক্রি করে প্রফিট করে মাত্র হলো গিয়ে 6-7%। মানে এনসিসি ব্যাংক ভাই কত পার্সেন্ট ইয়ে দিল কোনটা? ডিভিডেন্ড? এনসিসি ব্যাংক কত পার্সেন্ট ডিভিডেন্ড দিল? এনসিসি ব্যাংক দিচ্ছে হলো 21% ক্যাশ, 4% স্টক, মানে অলমোস্ট গতবারের ডাবল। আরেকটা ভালো আছে অ্যাপেক্স জুতা। অ্যাপেক্স জুতার শেয়ার সংখ্যা কম, টোটাল শেয়ার 2 কোটি বা তার একটু কম। 3 কোয়ার্টার মিলিয়ে ইপিএস গত বছর চেয়ে প্লাস আছে। এইটাও ওই প্রত্যেক বছরই 250 টাকায় যায়। যেহেতু এটা ওই এদের কোম্পানির ইচ্ছা, যা দেখতেছি গত কয়েক বছর থেকে, ওই ক্যাশ আর স্টক 25% ক্যাশ 25% স্টকে হয়ে দিচ্ছে। মানে ওদের শেয়ার সংখ্যাটা যে গভর্নমেন্ট 3 কোটি করতে বলছে না, ওইটাতে নেওয়ার ইচ্ছা আর কি। এই জন্য এটা 250 টাকার দিকে যায় আর কি। অক্টোবরের দিকে 250 টাকার দিকে যায়। ট্যানারি সেক্টর তাহলে তো ভাই ভালো হওয়ার কথা না? লিগাস ফুটওয়ার, তারপর কিন্তু হচ্ছে ওগুলো যে দুর্বল, ওগুলোতে একটু ঝুঁকি থাকে। আসলে মেন তো ফান্ডামেন্টাল ইস্যুর উপরেই টেকনিক্যাল ইস্যু নির্ভর করে। আবার যখন দেখা যায় যে না, টেকনিক্যাল ইস্যু একটু করে চেঞ্জ হচ্ছে, তাহলে বোঝা যাবে না এটা ফান্ডামেন্টাল ইস্যু চেঞ্জ হবে। যেমন অ্যাপেক্স জুতা এই কয়েকদিন ধরে একটু করে বাড়তেছিল, 190 থেকে 210 টাকায় গেল। 26 তারিখ মনে হয় 210 টাকায় ট্রেড হয়েছে।
এই ইপিএসটা একটু একটু ভালো আসবে, ওই কারণেই ইপিএস আসার আগেই একটা গ্রোথ হয়ে গেল। এখানে না সেই অ্যাপেক জুতা যদি আবার ওই 200 নিচে পাওয়া যায়, তাহলে পরে নিলে এটা ওই অক্টোবর নাগাদ 250 টাকা একবার আসে। কারণ আমাদের বাজারে একমাত্র এটাই লো পেড আপ, যেটার মানে অ্যাকর্ডিং টু প্রাইস ডিভিডেন্ডটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে এনসিসি ব্যাংক যেহেতু একটা ভালো আপনার হচ্ছে ডিভিডেন্ড দিছে, তো এটা মেবি আমার ধারণা অন্যান্য ব্যাংকও ফলো করতে পারে। না, বিকজ কিন্তু পারতেছে না যে ওই যে নন পারফর্মিং লোন আইসিআইসি ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না, মার্কেট রেট পাবে। মার্কেট রেট নন পারফর্মিং লোন মানে 10% নিচে যদি ইচ্ছা করে দিতে পারবে। ব্যাংক তো ডিভিডেন্ড দিতেই পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা এই, নিয়ম করে রাখছে যে নন পারফর্মিং লোন যদি 10% বেশি হয়, তাহলে সেই ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা কি স্থির আছে এখনো? হ্যাঁ হ্যাঁ আছে। না রিসেন্টলি যা গভর্নমেন্ট একটা বাংলাদেশ ব্যাংকের উপর একটা কি চালু করলো রেগুলেশন না বা না না, পলিসি? এইটা তুলে নাই। নন পারফর্মিং আচ্ছা লোন ওই 10-12টা ব্যাংক কোনো ডিভিডেন্ড দিতে পারবে না, যাদের নন পারফর্মিং লোন বেশি আর কি। আর ওই মানে কোম্পানি আইটেম এর মধ্যে আইটি গুলো মানে পছন্দ হয় আর কি, যেহেতু সামনে আইটির জামানা। আইটি যে কোনো শেয়ারই, যেমন অগ্নি তো লিডার, অগ্নি যেহেতু একটু ভালো দিকে আছে, ওই ইনটেকটা যদিও এটা একটু কম দিছে ইপিএসটা, হয়তো ইনটেক তো নেগেটিভ দেখাইছে। হ্যাঁ ইনটেক গত বছর মতোই 11% নেগেটিভ। কিন্তু এগুলো ওই হয়, এগুলো ওই সেক্টরের সাথে সাথে এগুলো একটু কমে কিনতে পারলে, 35-এর দিকে কিনতে পারলে 40 টাকা বিক্রি করা যায়। না আমার তো কিছু ইনটেক আছে, এখন তো আমি আসলে একটু ধরা খেয়ে গেলাম। তাহলে কিছু এভারেজ করো। আচ্ছা, তো খুব বেশি না, ধর সাপ্তাহিক কিছু কিছু করে করলা আর কি। কিন্তু ওই সেক্টরের সাথে যেমন অগ্নি ভালো আছে, বিডিকম ভালো আছে, জেনি যদি পেজটা ভালো দেয়, তার ভিতরে তো হচ্ছে ড্যাফোডিল 100 টাকার উপরে, তাহলে পরে মানে সেক্টর ধরে হিসাব হয়তো। আর ইন্স্যুরেন্সের লিডিং এ চলে গেছে এবার রিলায়েন্স ইন্স্যুরেন্স। এটা দেখা দেখি ওই প্রগতি ইন্স্যুরেন্সটা ভালো হতে পারে, ওদের ওই ডিভিডেন্ডটা আছে 27% ক্যাশ, আর স্টক আছে মনে হয় 5% মতো। এখন কি ধরেন কেনার পরে ডিভিডেন্ড খাওয়া কি উচিত হবে নাকি? না, এটা নির্ভর আপনার করে প্রাইস কত আছে। যেমন এনসিসি ব্যাংকের প্রাইস 14 টাকা, তাহলে 14 টাকা আমাকে যদি একটু প্রায় 3 টাকা ডিভিডেন্ড দেয়, তাহলে অনেক টাকা না। 14 টাকা যদি 3 টাকা ডিভিডেন্ড দেয়, এটা অনেক টাকা। আর সিটি ব্যাংক আর ব্র্যাক ব্যাংকের পারফরমেন্স প্রায় কাছাকাছি। সিটি ব্যাংকে গ্রোথ হওয়ার সুযোগ আছে, কারণ ব্র্যাকের দাম তো অনেক বেশি। তবে সিটি ব্যাংকের ইপিএসটা সামনে, সিটি ব্যাংকের ইপিএসটা দেখে তারপর নিবো আর কি। তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা জি।